হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিষয়ে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আজ থেকে আমাদের একটা নতুন সেশন আমরা শুরু করছি। সেটা হলো ডব্লিউবি পুলিশ কনস্টেবল। তোমরা লেখা আছে ডব্লিউবি পুলিশ কনস্টেবল এবং টপ 100, সরি, টপ 1000 কোশ্চেন সিরিজ। তার মানে কি, এই সেট থেকে আমরা পরপর আমরা কোশ্চেনগুলো ডিসকাস করব এবং এটা আমাদের কন্টিনিউয়াস চলবে। আজ আমাদের সেট 1, তোমাদের 1000 কোশ্চেন আমি প্র্যাকটিস করাবো। আর এখানে দেখো লিখে রেখেছি কমন আসবেই পরীক্ষাতে 100%। 100% মানে কি? অনেকে তোমরা কোশ্চেন করতেই পারো যে স্যার 100% তার মানে আমাদের অন্য কিছু বই ফলো করা লাগবে না, হুবহু আপনার সেট থেকেই কোশ্চেন সব পাবো। একদমই নয়। তোমাদের একটা কথা বলে রাখি, যারা তোমরা এই ফিল্ডে আছো বা যারা নতুন এই ফিল্ডে আসতে চাইছো, এই কম্পিটিটিভ ফিল্ডে, তাই তোমাদের বলে রাখি যে ম্যাথস এখানে বলেছি কমন আসবে, তার মানে এই নয় যে হুবহু কোশ্চেন আসবে। তার মানে কি, একবার যে কোশ্চেন পরীক্ষায় চলে আসে সেই কোশ্চেন কিন্তু নেক্সট পরীক্ষায় আসে না। তার বদলে কি আসে? প্যাটার্ন সেম থাকবে, শুধু রামের জায়গা সীতা, রামের জায়গা রহিম, রহিমের জায়গা কবির বা আহমেদ, নামগুলো চেঞ্জ থাকবে এবং সে ডিজিট থাকবে। দেখা গেলো এই পরীক্ষায় এসছে যে 5%, দেখা গেলো কনস্টেবলের পরীক্ষায় এসছে 5%, সেখানে এসআই এর এক্সামে আসলো 10%, 12.5%, কিন্তু প্যাটার্ন এক থাকবে। যদি আমরা বিগত 5-6 বছরের কোশ্চেন যদি আমরা ট্যালি করি, তাহলে সেই রিলেটেড আমরা কোশ্চেনগুলো এখানে সলভ করাবো। এখানে শুধু কোশ্চেন সলভই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের এই কোশ্চেন থেকে আর আর কি কি এক্সামিনার জিজ্ঞাসা করতে পারে, সেইভাবে আমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। তো দেরি না করে চলো আজকে সেশনটা শুরু করা যাক। তো সেশন শুরু করার আগে তোমাদের আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই সেটগুলো যে 1000 কোশ্চেন সিরিজটা চলবে, তোমাদের আমি প্রত্যেক দিন বলা ভুল, তোমাদের আমি যে সেটগুলো আপলোড করব সেই সেটগুলোতে 25টি করে কোশ্চেন থাকবে এবং সেই কোশ্চেন রিলেটেড আর কি কি আমরা বের করতে পারি সেটাও শিখবো। তোমরা চাইলে পিডিএফটা তোমরা কালেক্ট করে নিয়ে নিজেরাও প্র্যাকটিস করতে পারো। তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থ্রু তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে। তো চলো দেরি না করে আজকে সেশনটা শুরু করা যাক। আর ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো দেখে নেবো আমাদের কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন কি আছে। একটি খেলনার উপর 20% ছাড় দিতে চাইলে দোকানদারকে খেলনাটি 300 টাকায় সেল করতে হয়। যদি সে খেলনাটি 405 টাকায় সেল করে তবে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই ক্ষতির স্পেলিংটা একটু ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নেবে। কি বলেছে? একটি খেলনা দেখা গেলো একটা দাম ছিল, সেখান থেকে সে 20% ডিসকাউন্ট দিয়েছে। 20% ডিসকাউন্ট দিয়ে তাকে 300 টাকায় সে বিক্রি করেছে, ঠিক আছে। এবং কি বলেছে, যদি সে 405 টাকায় বিক্রি করতো তাহলে শতকরা কত লাভ হতো? যদি খেলনাটির আমরা ক্রয় মূল্য ধরে নিই বা লিখিত মূল্য, মার্ক প্রাইস, যে দামটা লেখা আছে, যদি আমরা এক্স ধরি, তাহলে কি বলেছে সেলিং প্রাইস এসপি কত হবে? বলেছে আমাদের 20% ছাড়। তার মানে কি 80 এক্স বিয়োগ 100। আবার দেখো 80 এক্স বাই 100 সমান সমান একটা দেখো মান দেওয়া রয়েছে, বিক্রয়টি মূল্য 300 টাকা। তার মানে কি আছে 80 এক্স বাই 100 সমান সমান আমরা লিখতে পারি 300। 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, যদি 4 দিয়ে কাটি কি থাকছে 4 7 28, 2 5 75। তার মানে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 5 5 25 5, 2 5 7 35, 36 37। তার মানে কি বলেছে এখানে, মার্কস প্রাইস কত ছিল? 375 টাকা। এবং নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে সেই বস্তুটিকে 405 টাকায় সে বিক্রি করে। তার মানে বেশিতে বিক্রি করেছে, লাভ হবে। তার মানে অপশন থেকে আমরা ক্ষতিগুলো ইজিলি মাইনাস করে দিতে পারবো, বা এটা আমাদের লাগবে না, ঠিক আছে। যেহেতু আমরা দাম পেয়ে গেছি, খেলনাটার যে লিখিত মূল্য ছিল সেটা ছিল 375 টাকা এবং সেটাকে আমরা বিক্রি করেছি কত? 405 টাকায়, মানে বেশি দামে বিক্রি করেছি। তার দরুন আমাদের কি হবে? লাভ হবে, প্রফিট। প্রফিট কত হবে? 75 থেকে 405 থেকে যদি আমরা 375 বাদ দিই তাহলে কত থাকবে? 30। তাহলে আমরা প্রফিট পার্সেন্টেজ কিভাবে বার করি? প্রফিট কত? প্রফিট হচ্ছে আমাদের 30, টোটাল কস্ট প্রাইস কত?
375 ইন্টু 100, এটাতে আমি ক্যালকুলেট করে দেবো। 25 দিয়ে কাটলি 25 অক্ষে 25, 37 12, 5 25 12, 25 দিয়ে কাটলি 4, 15 দিয়ে কাটলি 15 দুগুণি 30, তার মানে 4 দুগুণি 8% প্রফিট। বুঝতে পারলাম? 8% আমাদের প্রফিট হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার 1। বুঝতে পারলাম? ঠিক আছে, এখানে শুধু আরো জিজ্ঞাসা করতে পারতো যে শুধু প্রফিট কত বার করতে বলতে পারতো, বা এটাও বলতে পারতো যে খেলনাটি যদি আমরা 10% যদি লাভে কিনতে চাই তাহলে বস্তুটি আমাদের কত টাকায় বিক্রি করতে হতো, তাহলে 350-এর জায়গায় আমরা 10% করে দিতাম। এটা ছিল একটা ধরনের প্রসেস। আর একটা তোমাদের আমি প্রসেস শিখিয়ে দিই, প্রসেস বলা বলুন না, এতটা আমরা যে ক্যালকুলেশন করেছি সেই ক্যালকুলেশনটা কি করে আমরা শর্ট করব। তো আমরা ইরেজ করে দেবো। তো কি লিখবো, কি বলেছে 20% ছাড়। আমি তোমাদের আগেও সেটে সলিউশন করেছি, টোটাল আমরা 100% ধরে নেব। কি বলেছে 20% ছাড়, তার মানে 100 থেকে 20% মানে 80%। 80% মান আমরা বের করে নেবো 300। তাহলে 100% এর মান কত হবে, 300 ইন্টু 100 বাই 80, তাহলে কত থাকছে 25 5 4 75, তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 375। তো আমরা ডাইরেক্ট পার্সেন্টেজ বের করব, প্রফিট হচ্ছে কত 30, বাকি সেম, শুধু আমি এক্সট্রা ধরলাম না, ডাইরেক্ট এইভাবে করে দিলাম, যাই তোমাদের যারা একটু বুঝতে পারবে তাদের ক্ষেত্রে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, 8% প্রফিট। বুঝতে পারলাম? পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা বলেছে 8টি সংখ্যার গড় 6 ও অন্য 6টি সংখ্যার গড় 8 হলে মোট 14টি সংখ্যার গড় কত। তো কি বলেছে, প্রথমে বলেছে 8টি সংখ্যার গড় বলেছে কত 6 ইন্টু 8, তাহলে মোট কত 4 6টা 48। পরের ক্ষেত্রে কি বলেছে 6টি সংখ্যা, তার গড় কত 8, তার মানে 8 ইন্টু 6, তার মানে 6 টা 48। তারপর টোটাল এখানে কতগুলো সংখ্যা হলো, 8 হচ্ছে 14, টোটাল কত হবে 8 8 16 6 96, তাই তো। গড় বের করতে গেলে আমরা একটা দিয়ে বের করবো, তার মানে 96 বাই 14, যদি 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 48, 2 দিয়ে কাটলে 7, তাহলে কত হচ্ছে 6 7 42, 42 আর 6 6 6 পূর্ণ 6 6 বাই 7, 6 পূর্ণ 6 বাই 7, তার মানে কি হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তোমরা জেনে রাখো আমি যে প্যাটার্ন তোমাদের ফলো করছি, বা সেটা শুধু এমনিই ফলো করছি না, আমি 5-7টা ইয়ারের আমি কোশ্চেন পেপার দেখেছি এবং সেই কোশ্চেন পেপারের উপর একটা গেস করে তোমাদের সেটগুলো আমি তৈরি করেছি। এক্সাম হওয়ার আগে তোমাদের আমি 1000 কোশ্চেন করিয়ে দেবো, এবং এক্সাম হওয়ার কিছুদিন আগে লাস্ট ম্যারাথন হিসাবে কয়েকটা আমি লং টাইমের ক্লাস নেব, যাই তোমাদের এক্সাম যারা দিতে যাবে তাদের পক্ষে খুবই হেল্পফুল হবে। তোমরা যদি চাও প্রতিনিয়ত ভিডিওটি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে, তো অবশ্যই তোমরা যুক্ত হয়ে নেবে, সাবস্ক্রাইব করে নেবে, পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে দেবে, তাহলে তোমরা যখনই আমরা ভিডিও যখন আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, এবং এক্সামের ক্ষেত্রে তোমাদের খুবই হেল্পফুল হবে। তো কি বলেছে, সোনা জলের চেয়ে 19 গুণ ভারী ও তামা জলের চেয়ে 9 গুণ ভারী, দুই প্রকারের মিশ্রণ কি অনুপাতে মেশালে তা জলের চেয়ে 15 গুণ ভারী হবে। বুঝতে পারলাম? কি বলেছে, সোনা জলের চেয়ে 19 গুণ ভারী, তামা জলের চেয়ে 9 গুণ ভারী, দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে তা জলের চেয়ে 15 গুণ ভারী হবে। দেখো সবগুলো আছে 15 গুণ ভারী, প্রত্যেকগুলো দেখো চেয়ে ভারী আছে। তাহলে এই কোশ্চেনটা আমরা কিভাবে করবো, এই কোশ্চেনটা আমরা সিম্পলি অ্যালিগেশন মেথড ইউজ করব। তোমরা জানি অ্যালিগেশন মেথড আমরা কিভাবে ইউজ করি, 19 9 বলেছে আর পরে বলেছে 15, এটা যদি আমরা করে দিই, আমরা জানি 15 থেকে 9 বাদ দিলে কত থাকবে 6, আর 19 থেকে 15 বাদ দিলে 15 হচ্ছে 19, এটা অনুপাত। তাহলে কত থাকছে, যদি 2 দিয়ে কাটি 3 দুগুণী 6, 2 দুগুণী 4, তার মানে কত 3:2, এটা হয়ে যাবে আনসার অপশন নাম্বার সি 3:2 অনুপাতে আমাদের অনুপাতগুলি মেশালে সেটি জলের চেয়ে 15 গুণ ভারী হবে। বুঝতে পারলাম?
তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, নেক্সট ক্লাসে আমরা সেটা সলিউশন করে দেওয়ার জন্য চেষ্টা করব। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা দেখো, একটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আছে। সে কি বলেছে, এ এবং বি একসঙ্গে একটি কাজ 15 দিনে করে, আবার বি একা ওই কাজটি 20 দিনে করে, তবে এ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে। তো আমরা প্রথমে বেসিক মেথড দেখে নেব, যেটা আমরা বইয়ে শিখেছি। কি বলেছে, এ প্লাস বি একটি কাজ 15 দিনে করে, তাহলে একদিনে কত করবে, একদিনে কত করবে, 1 এর 15 অংশ। এবং বি একদিনে কত করবে, 1 এর 20 অংশ। এ আর বি দুজন মিলে একদিনে করছে 15 এবং বি একদিনে করছে 1 এর 20। আমরা যদি এর মান বের করি তাহলে কি করব, 1/15 বিয়োগ 1/20, তাহলে কত থাকবে, 4 15 60, 15 দেখলে 4, 15 দেখলে 3, তার মানে কত থাকছে 1 এর 60। কি বলেছে, এ কত দিনে কাজটি করবে, 1 এর 60 অংশ করছে এ কত দিনে, একদিনে করছে, তাহলে 1 অংশ কত দিনে করবে, 60 চলে যাবে এদিকে, 60 দিনে কমপ্লিট করবে। বুঝতে পারলাম, এটা ছিল আমাদের বেসিক মেথড, বা আমরা যেটা বইয়ে শিখেছি, বা 9 10 7 8 এর বইয়ে যেভাবে করে দেওয়া থাকে। ঠিক আছে, আর আমরা এখন কম্পিটিটিভ ফিল্ডে আছি। যারা একটু ম্যাথসে উইক আছে তারা এইভাবে সলভ করতে পারো। যারা একটু ম্যাথস প্র্যাকটিস করেছো তাদের জন্য আমি আর একটা অল্টারনেট প্রসেস শিখিয়ে দিচ্ছি, যেটা কম্পিটিটিভ ফিল্ডে সবাই ইউজ করে। তো এটা সবাই তোমরা টুকে নেবে, এটা আমি ইরেজ করে দিচ্ছি। কি বলেছে, এ আর বি কত দিনে করছে, 15 দিনে করছে, এবং সেখানে বি কত দিনে করছে, বি করছে 20 দিনে। আমরা টোটাল ওয়ার্ক কত ধরে নেবো, টোটাল ওয়ার্ক লস এলসিএম করবো, এলসিএম টোটাল ওয়ার্ক আমরা 60 ইউনিট ধরে নিলাম, তাই তো। টোটাল ওয়ার্ক 60 ইউনিট ধরে নিয়েছি, এ আর বি 15 দিনে করছে, তাহলে 60 করতে গেলে 4 15 60, এটা হয়ে যাবে এফিসিয়েন্সি। আর বি হলো 20, 20 3 20 60। এ আর বি এদের এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা 4 ইউনিট, বি এর কর্মদক্ষতা 3 ইউনিট, তাহলে এ এর কর্মদক্ষতা কত বা এফিসিয়েন্সি কত হচ্ছে, 4 - 3 = 1। তাহলে এ টাইম কত লাগছে, এ ডেজ কত লাগবে, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তার মানে কত হচ্ছে 60 ডেজ। বুঝতে পারলাম, তার মানে অপশন হয়ে যাবে, অপশন নাম্বার ডি 60 ডেজ হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা একটা চৌবাচ্চার অঙ্ক আছে, সেখানে কি বলেছে, এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 24 মিনিট এবং 32 মিনিটে পূর্ণ করতে পারে। যদি দুটি নল একসঙ্গে খোলা হয় তবে বি নলটি কত সময় পর স্টপ করতে হবে যাতে ট্যাঙ্কটি ভরতে 18 মিনিট সময় লাগে। কি বলেছে, এ এবং বি দুটো নল আছে, একটা 24 মিনিটে হচ্ছে ও একটি 32 মিনিটে কমপ্লিট হচ্ছে। তো কি বলেছে নেক্সট, কে বলেছে দুটো পাইপ একসঙ্গে চালু করে দেওয়া হলো এবং চালু করার কিছুক্ষণ পরে বি নলটিকে বন্ধ করে দেওয়া হলো। তাহলে কি, এ নলটা চালু রয়েছে এবং টোটাল 18 মিনিট লেগেছে ট্যাঙ্কটি ভর্তি হতে। তা আমাদের বের করতে হবে কি, বি কে কত সময় পর বন্ধ করা হয়েছিল। তো আমরা দেখে নিই, এ আর বি, এ কত টাইম নিচ্ছে, 24 মিনিট টাইম নিচ্ছে, বি কত টাইম নিচ্ছে, 32 মিনিট টাইম নিচ্ছে। তো টোটাল ওয়ার্ক আমাদের কত, আমরা এলসিএম করে নেবো বা লসও করে নেবো, 24 আর 32 এর, 8 3 8 24, 4 8 32, 3 4 12, 8 12 96 ইউনিট, 24 4 32 3 ইউনিট, তাই তো। এবং কি বলেছে, এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ, দুটি নল একসঙ্গে খোলা হলো, ঠিক আছে, তবে বি নলটি কত সময় পর বন্ধ করে স্টপ বা বন্ধ করে দেওয়া হলো যাতে ট্যাঙ্কটি ভরতে 18 মিনিট টাইম লাগে। 18 মিনিট বি কে বন্ধ করা হয়েছে, এ কে তো বন্ধ করা হয়নি। এ 18 মিনিট চলেছে, এক এক মিনিটে সে ভরছে 4 ইউনিট করে, তাহলে 18 মিনিটে কত ভরবে, এ 4 হচ্ছে এফিসিয়েন্সি, 18 মিনিট চলেছে, এ তো বন্ধ করা হয়নি, তাহলে কত হবে 72, 4 32 72 ইউনিট। এ 18 মিনিট চলে 72 ইউনিট ভরে ফেলেছে, তাহলে বাকি থাকছে কত, যেটা বি ভরার বি যখন কমপ্লিট করেছে তারপরে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো 96 - 72, তাহলে কত থাকছে 4 24
ইউনিট বাকি থাকছে। এই 24 ইউনিটটা কে ভরেছে? এই 24 ইউনিটটা নিশ্চয়ই বি ভরেছে। বি নলটি চালু করার পরে যে 24 ইউনিট ভরে গেছে, বিটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই কন্টিনিউয়াসলি 18 মিনিট চলেছে, যার দরুন সে 72 ইউনিট কমপ্লিট করেছে। তাহলে বি কত মিনিট চলেছে? 24। বি এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে 3 দিয়ে আমরা ভাগ করে দেবো, তোমার 3 আটা 24। তার মানে 8 মিনিট পরে বি নলটিকে বন্ধ করে দেওয়া হলো এবং ট্যাঙ্কটি ভরতে 18 মিনিট সময় লাগলো। বুঝতে পারলাম? শুধু একটু বোঝানোর শুধু একটু বুঝতে পারলে তোমরা ইজিলি অঙ্কটা করে আসতে পারবে। আর সেম কোশ্চেন একটা পরীক্ষায় দেবেই, ঠিক আছে? সেম প্যাটার্নের কোশ্চেন দেবে, তোমরা জাস্ট প্র্যাকটিস করে যাও এবং দেখে যাও কি করে তোমরা সলিউশন করবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে? একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার অথবা স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে। স্থির জলে নৌকাটির বেগ কত? এখানে একটু ভুল আছে, এখানে হ হবে, স্থির নৌকাটি এখানে ট হবে, ঠিক আছে? তো কি বলেছে? স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ আমরা x কিলোমিটার ধরলাম, আর স্রোতের বেগ আমরা y কিলোমিটার পার আওয়ার ধরে নিলাম। তাহলে প্রতিকূলে মানে কি? মাইনাস হয়ে যাবে। প্রতিকূলে 1 ঘন্টায় যাচ্ছে কত? 3 ঘন্টায় যাচ্ছে বলেছে 9 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 9/3 ইজ ইকুয়াল টু 3 কিলোমিটার। এবং প্রতিকূলে মানে কি জানি? x প্লাস ওয়াই, স্রোতের বেগ এবং জলের বেগ, স্থির জলের বেগ যখন হবে তখন সেটা প্রতিকূলে হবে। প্রতিকূলে 18 ইন্টু 3, তাহলে 3 6 18 কিলোমিটার যাচ্ছে। এখান থেকে আমরা কি বলবো? x এর মান বের করবো। স্থির জলে নৌকাটির বেগ বলেছে, তাহলে x এর মান বের করতে হবে। 2x ইজ ইকুয়াল টু 6 আর 3 9, x ইজ ইকুয়াল টু 4.5 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারলাম? তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, 4.5 কিলোমিটার পার আওয়ার স্থির জলে নৌকাটির বেগ। এবার যদি তোমাকে কোশ্চেন করতো তাহলে স্রোতের বেগ কত? স্রোতের বেগ মানে y এর মান বের করে নেবো। y এর মান x প্লাস ওয়াই ছিল 6 বিয়োগ 4.5, তাহলে কি থাকছে? তাহলে থাকছে 1.5 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে যেত আমাদের স্রোতের বেগ। পরীক্ষায় দুইভাবেও আসতে পারে, কখনো স্থির জলে নৌকাটির বেগ বলে, কখনো স্রোতের বেগ বের করতে বলে, ঠিক আছে? যখন এই টাইপের কোশ্চেন আসছে তোমরা শুধু বের করে নেবে 1 কিলোমিটারে অনুকূলে কতটুকু দূর যাচ্ছে এবং সেম 1 ঘন্টায় প্রতিকূলে কত দূর যাচ্ছে, ঠিক আছে? তাহলে তোমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবে। একটা জিনিস তোমার মনে রাখবে, যখন আমরা অনুকূলে যাবে, নৌকাটি যখন অনুকূলে যাবে তখন স্রোতের বেগ আর নৌকার বেগ সমান, মানে যোগ হবে। তার মানে কি? স্রোতের বেগ x প্লাস ওয়াই। আর যদি আমরা প্রতিকূলে যাই তাহলে কি হবে? নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, ঠিক আছে? এইটুকু আমাদের মনে রাখতে হবে। বুঝতে পারলাম? বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে রাখবে। আর যদি এই 1000 কোশ্চেন সিরিজ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং তোমরা যারা ফ্রেন্ড আছো, যারা বিভিন্ন গ্রুপ আছে, ঠিক আছে, তোমরা যদি চাও তোমাদের জন্য কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি, তোমরা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? তারপরে আমি যদি তোমাদের কোনো গ্রুপ খুলি কনস্টেবল বা এসআই এর জন্য, তার লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং তোমরা সেখান থেকে ইজিলি গ্রুপে জয়েন করতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে আমাদের। পরের কোশ্চেনটা বলেছে একদিনে কতবার ঘড়ির কাঁটা দুটি পরস্পর সরল কোণে থাকে? সরল কোণ মানে এরকম, মানে এই টোটাল হচ্ছে 180 ডিগ্রি। আর সমকোণ মানে এইটা 90 ডিগ্রি। কি বলেছে? সরল কোণে থাকে। তো আমরা একটা জিনিস মাথায় রাখবো, ঘড়িটি, এটা একটা শর্ট তোমাদের মনে রাখতে হবে, ঘড়িটি একদিনে 22 বার সরল কোণে থাকে। সরল কোণে মানে 180 ডিগ্রি থাকবে। এবং যদি বলতো সমকোণে তাহলে 44 বার আমাদের সমকোণে থাকতো, ঠিক আছে? এটা আর ডিটেলসে গেলাম না, ডিটেলসে গিয়ে ফালতু তোমার টাইম ওয়েস্ট। এটা শুধু মনে রাখো, ঠিক আছে? এই ঘড়ি থেকে খুব একটা টাফ অঙ্ক আসে না। এই দুটো অঙ্কই বিভিন্ন এক্সামে বারবার করে এসছে। এই এক্সামে হয়তো সমকোণ জিজ্ঞাসা করেছে, ওই এক্সামে হয়তো সরল কোণ জিজ্ঞাসা করেছে।
ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কোশ্চেন নাম্বার 8, এইটি একটি আয়তকারের দৈর্ঘ্য এবং প্রস্থের 3 গুণ, যদি তার ক্ষেত্রফল 1200 বর্গমিটার হয় তবে প্রস্থ কত। তো কি বলেছে, আমাদের একটা আয়তক্ষেত্র বলেছে, আয়তক্ষেত্রে জানি দুটি বাহু আর দুটি প্রস্থ সমান হয়, এটা সমান হবে, এটা 90 ডিগ্রি হবে। কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য কে যদি আমরা প্রস্থ আগে ধরে নিই, প্রস্থকে যদি আমরা x ধরে নিই তাহলে দৈর্ঘ্য কত হবে, 3x, এটা x, এটা 3x। তাই তো বলেছে দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, প্রস্থের 3 গুণ, প্রস্থ x, দৈর্ঘ্য 3x। তাহলে ক্ষেত্রফল কি জানি, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ক্ষেত্রফল আমি লিখে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নেবে, ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ঠিক আছে, ক্ষেত্রফল দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখন যদি আমরা ক্ষেত্রফল বার করি তাহলে কি থাকছে, 3x ইনটু x, ক্ষেত্রফল সমান সমান মান কত দেওয়া রয়েছে, 1200 বর্গমিটার। তো এখান থেকে 3x স্কোয়ার কত থাকছে, 1200, x স্কোয়ার হচ্ছে 400, আবার x থাকছে কি, x থাকছে আমাদের রুট করলে 20। প্লাস মাইনাস হয়, মাইনাসটা আমরা কেন নেব না, কারণ দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না, সেই জন্য সবসময় আমরা প্লাসটাকে নেব। কি বলেছে, আমাদের মান প্রস্থ কত বের করতে বলেছে, তার মানে প্রস্থ আমরা x ধরেছি, x হচ্ছে 20। যদি দৈর্ঘ্য জিজ্ঞাসা করতো তাহলে কত হতো, তাহলে দৈর্ঘ্য হলে 3 20 60। যদি এখান থেকে আমাদের পরিসীমা কত বের করতে বলতো, পরিসীমা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো 2 3x প্লাস x, তাহলে কত থাকছে, 3 4 2 8x, 8x এর মান 20, তাহলে কত থাকছে 160 মিটার। বুঝতে পারলাম, ঠিক আছে। এখানে শুধু আমাদের প্রস্থ বার করতে বলেছে, আমি তোমাদের এক স্টেপ আগে বুঝিয়ে দিলাম, যদি এখান থেকে আমাদের পরিসীমা বার করতে বলতো তাহলে আমরা কিভাবে বার করতাম। এটা গেল। এবার যদি বলতো কর্ণ কত, কর্ণ আমরা জানি এইটা। ঠিক আছে, এটা আমি তোমাদের এক্সট্রা করিয়ে দিচ্ছি, যে পরীক্ষায় যতভাবে ঘুরিয়ে কোশ্চেন আসুক কেন তোমাদের কোনো অসুবিধা হবে না। তবে এটা জানি, এটা আমরা পাইথাগোরাস সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কর্ণ কি হবে, কর্ণ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 9x স্কোয়ার। 9 করলাম কেন, 3 তার হোল স্কোয়ার করেছে, তাহলে কি থাকছে, 9 আর 1 10, 10x স্কোয়ার, তাহলে কি থাকছে x রুট 10, x এর মান কত 20 রুট 10, তার মানে আমাদের এইটার অ্যান্সার হয়ে যেত 20 রুট 10। বুঝতে পারলাম এই কোশ্চেনটা আর কতভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, সবভাবে তোমাদের দেখালাম। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো, কোশ্চেন নাম্বার আমাদের 9। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1000 কোশ্চেনের সিরিজ চলছে। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারো, এবং আমার মনে হয় ভিডিওটি কেটে কেটে না দেখে A to Z পুরো দেখা উচিত, তাহলে তোমাদের মনে হয় অনেক কিছু শিখতে পারবে তোমরা, কিভাবে আমরা সলিউশন করব। কি বলেছে, একটি রম্বসের একটি বাহু 20 সেন্টিমিটার ও একটি কর্ণের দৈর্ঘ্য, দেখো একটু ভুল আছে বাংলায়, তো একটু ভুল হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দৈর্ঘ্য 26 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে। তো আমরা আগে প্রথমে রম্বস জানবো, রম্বস কি জিনিস এবং তার প্রপার্টিস গুলো। রম্বসের আমরা জানি 4টে বাহু সমান, মানে এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এই বাহুটা সমান। এই দুটো কর্ণ কিন্তু কখনোই সমান নয়। একটা বর্গক্ষেত্রে যেমন দুটো কর্ণ সমান হয়, বা একটা আয়তক্ষেত্রে যখন দুটো কর্ণই সমান হয়, রম্বসের ক্ষেত্রে সেটা হয় না, এটা কিন্তু ডিফারেন্ট হবে। আর এই কর্ণগুলো একে অপরকে 90 ডিগ্রিতে ছেদ করে, মানে এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি। ঠিক আছে, এটা ছিল। আর এর ক্ষেত্রফল কত, এরিয়া আপ ইন্টু দুটি কর্ণের গুণফল। একটা কর্ণকে যদি আমরা D1 ধরে নিই আর একটা যদি আমরা D2 ধরে নিই, তাহলে কি থাকছে D1 ইন্টু D2। বুঝতে পারলাম, এটা আমরা নোট ডাউন করে নেব। ঠিক আছে, এবার আমরা চলে আসবো কোশ্চেনে। এটা ছিল আমাদের বেসিক প্রপার্টি, শিখে নিলাম রম্বসের আমরা। এবার চলে আসবো আমরা কোশ্চেনে। কোশ্চেনটা কি বলেছে, একটি রম্বসের একটি বাহু 20 সেন্টিমিটার, রম্বসটা আমরা আঁকছি।
20 সেন্টিমিটার, তাহলে এটাও 20, এটাও 20, এটাও 20। কি বলেছে? একটি কর্ণের দৈর্ঘ্য, আর তোমাদের একটা বলা হয়নি, একটা রম্বসের দুটি কর্ণ সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি? এইটা এটা সমান হবে আর এইটা এইটা সমান হবে, ঠিক আছে? তো এই যে একটা কর্ণ আর একটা কর্ণ, এইটা এটা 90 ডিগ্রি ছেদ করে। আর আমরা জানি বোধ ভাগ করে, একটা কর্ণে বলেছে 26, তার মানে এইটা 13, এইটা 13। আর একটা আছে এইটা এক্স, এইটা এক্স। এখান থেকে আমরা পাইথাগোরাস সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে যদি দেখে নিই ও এ বি, আমি তোমাদের ডিটেলসে করাচ্ছি, পরীক্ষা কিন্তু এত কিছু লেখা লাগে না, ঠিক আছে? তোমাদের ডিটেলস একটা করে নিয়ে করাচ্ছি, যাতে তোমাদের কোশ্চেন নিয়ে কোনো ডাউট না থাকে, বা পরের বার সেম কোশ্চেন আসলে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো এই কোণটা 90 ডিগ্রি, এখানে আমরা পাইথাগোরাস সূত্র অ্যাপ্লাই করব। পাইথাগোরাস সূত্র কি? অতিভুজের স্কোয়ার এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। আমরা দেখো এ বির মান জানি 20, 20 মানে কি 400। ও আর এর মান জানি কত? 13, 13 হচ্ছে 169। আর আমাদের বের করতে হবে কি? ও বি স্কোয়ার। তাহলে আমরা ও বি স্কোয়ার যদি করি, 400 থেকে 199 বাদ দিলে কত থাকবে? 231। তাহলে ও বি কত? ও বি হচ্ছে আমাদের √231। এটা গেল ও বি। আমাদের টোটাল কত? টোটাল আরো 2x। তাহলে সেকেন্ড কর্ণ D2, একটা কর্ণ তোমরা D1 পেয়ে গেছে কত? 26। সেকেন্ড কর্ণ D2 তোমরা 2x, x এর মান এইটা, তার মানে কত? 2√231। এটা গেল আমাদের দুটি কর্ণের আমরা মান পেয়ে গেলাম। আমরা ইজিলি বের করতে পারবো ক্ষেত্রফল, এরিয়া হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2, তাই না? হাফ, D1 এর মান 26 আর D2 এর মান 2√231। এই 2 কাটবে, তাহলে কত হলো আমাদের? 26,231। কি বলেছে? সেন্টিমিটার তার স্কয়ার। বুঝতে পারলাম? এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? কোশ্চেনটা আমি ডিটেলসে করালাম, পরীক্ষার খাতায় এতটা করা লাগে না। আমরা যারা উইক স্টুডেন্ট আছি তাদের সুবিধার্থে ডিটেলস করে দিলাম, যাতে তারাও সুবিধা পায়, তাদের মনে যদি কোনো ডাউট না থাকে, সেই জন্য আমি পুরো ডিটেলস সলিউশন তোমাদের করে দিলাম। পরের কোশ্চেনটা দেখে নেবো, কোশ্চেন নাম্বার 9। এই সেশনগুলো একটু বড় বড় হতে পারে, কারণ কোশ্চেন আমি পুরো ডিটেলস সলিউশন করাচ্ছি এবং কোশ্চেনের রেসপেক্টে আর কি কোশ্চেন এক্সামিনার জিজ্ঞাসা করতে পারে, সেই জন্য তোমাদের ডিটেলস আমি সলিউশন করে দিচ্ছি। আমার মনে হয় তোমাদের খুব উপকৃত হবে তোমরা। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আমি কন্টিনিউ করব, তাই না? তো 10 নম্বর কোশ্চেনটা কি দেখে নেব। একটি বৃত্তের ব্যাসার্ধ 20% কমানো হলো, তবে তার ক্ষেত্রফল কত কমবে? কোশ্চেনটা আমরা দুইভাবে করতে পারি, ঠিক আছে? দুইভাবে কি, অনেকভাবেই করা যায়, ঠিক আছে? তো কি বলেছে? বৃত্তের ব্যাসার্ধ 20% কমানো যায়। তো এইখানে আমরা ইউজ করব সাকসেসিভ ইউজ করব, ঠিক আছে? আমরা ব্যাসার্ধ কি জানি? ব্যাসার্ধ আর ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি? ব্যাসার্ধ যদি সেন্টিমিটার হয় আর এরিয়া কি হবে? রেডিয়াস যদি সেন্টিমিটার হয়, তাহলে এরিয়া কি হবে? সেন্টিমিটার স্কোয়ার। স্কোয়ারটা লিখছি কেন? সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার করছি দুবার। যখন আমরা এরিয়া বার করছি দুবার করে কিন্তু সেন্টিমিটারটাকে কাউন্ট হচ্ছে। তো এইখানে সেম প্রসেস আমরা দেখে নেব। 20 সেন্টিমিটার, 20 একটা আছে, এটা ছিল ব্যাসার্ধ। যখন এরিয়া হবে দুটো হবে, নিশ্চয়ই এটা হবে, সেখানে আমরা সাকসেসিভ ইউজ করব। ব্যাসার্ধ কমন হলো মানে -20 প্লাস 20 ইন্টু 20/100। আমরা সাকসেসিভ ইউজ করলাম, এটা কাটবে, কত থাকছে? -40 প্লাস 4 কত থাকলো? -36। তার মানে ক্ষেত্রফল কত কমবে? 36% কমে যাবে। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? তোমরা অনেকে আছো বুঝতে না পেরে থাকতে পারো, আমি তোমাদের আরেকটা ভাবে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এটা নোট ডাউন করে নাও। এটা আমরা ইরেজ করে দিলাম।
অল্টারনেট ভাবে শিখিয়ে দিচ্ছি আমরা কি 20%। 20%কে আমরা কত লিখতে পারি? 20, দশমিক তুললে মানে 100, তো কত থাকছে? 1/5। ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, এটা এরিয়া। আর এখানে জানি তোমরা জিজ্ঞাসা করতেই পারবে, এরিয়া একটা 22/7 পাই এর মান আছে। এটা তো বোথ সাইড আসবে, এটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না। শুধু আমাদের চেঞ্জ হচ্ছে কি ব্যাসার্ধ। 5 ছিল, চলে আসলো কত? 4-এ। পরের বার আবার 5, দুইবার করে চেঞ্জ হবে তো, কারণ ক্ষেত্রফল কি জানি? সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, দ্যাটস ওয়াই সেন্টিমিটার স্কোয়ার। দুবার হচ্ছে, সেই জন্য আমরা এখানে দুবার নিলাম। তাহলে 4, 5 × 25 আর 4 4 16, কত কমে যাচ্ছে? কমে যাচ্ছে 9। কতর ভিতর? 25 ইন্টু 100। 25 দিয়ে কাটলে 4, 4 9 36। 36% আমাদের ক্ষেত্রফল কমে যাবে। বুঝতে পারলাম? দুইভাবে তোমাদের আমি বুঝিয়ে দিলাম। তোমরা আরেকভাবেও করতে পারো। প্রথমে ধরি আমাদের ব্যাসার্ধ 100, 20% কমে গেল, সেকেন্ড ক্ষেত্রে 80, আর এটা R1। এখান থেকে আমরা পাই আর স্কোয়ার বের করব। পাই আর স্কোয়ার বের করব, এবার কত মাইনাস গেল সেটা আমরা ক্যালকুলেশন করতে পারি। সেটা একদম বেসিক মেথড হয়ে যাবে। আমার মনে হয় তোমরা যারা কম্পিটিটিভ ফিল্ডে আছো এই মেথড ইউজ না করাই ভালো, অনেক টাইম তোমাদের নষ্ট হয়ে যাবে। এই দুটো প্রসেস শিখিয়ে দিলাম, এই দুটো প্রসেস তোমরা সলিউশন করবে, আমার মনে হয় তোমাদের খুব উপকৃত হবে বা টাইম কম লাগবে। ঠিক আছে, তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে তোমরা ইজিলি ম্যাথে যদি 25টি কোশ্চেন থাকে, তোমরা 25টি কোশ্চেন আউট অফ 25 তোমরা 25ই পাবে। শুধু একটু ডেডিকেশন দিয়ে প্র্যাকটিস করতে হবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কোশ্চেন নাম্বার 11 কি আছে আমাদের? 11 কোশ্চেন কি বলেছে? একটি গোলকের আয়তনকে তার ক্ষেত্রফল দ্বারা ভাগ করা হলে ভাগফল হয় 27। ওই গোলকের ব্যাসার্ধ কত? তো এই গোলকের আমাদের জানতে হলে প্রথমে আমাদের আয়তন জানতে হবে। আয়তন মানে আমরা ভলিউম, আয়তন মানে ভলিউম। গোলক, গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব, যেখানে আর হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, এবার ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা জানি কত? ক্ষেত্রফল তার মানে আমরা কি জানি? ক্ষেত্রফল আমরা জানি চারপাশে ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। এটা এবার আমাদের কোশ্চেনে কি বলেছে? একটি গোলকের আয়তনকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করা হলো, তার মানে কি 4/3 পাই আর কিউবকে আমরা ভাগ করেছি কত? 4 পাই আর স্কোয়ার। সেখানে ভাগফল হিসেবে কত পেয়েছি? 27। আমাদের কিসের মান বের করতে হবে? আর এর মান বের করতে হবে। ঠিক আছে, এই 4 কাটলো, এই পাই কাটলো, এইটা কাটলো, আর থাকবে, আর থাকলো নিচে 3, আর এতে থাকবে কত? 27। তাহলে আর ইজ ইকুয়াল টু কত? 81 সেন্টিমিটার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। অপশন নাম্বার 3 81 সেন্টিমিটার হয়ে গেল আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। তোমাদের যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই তোমরা জানাবে। সরি বন্ধুরা, প্রবলেম হয়ে গেছে। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেট, তোমরা অবশ্যই সেটগুলো দেখবে কেমন লাগলো, বা এই রিলেটেড তোমরা আরো ভিডিও চাই কি না চাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেনটা দেখে নেবো। আমি চাইছি তোমাদের 1000 কোশ্চেন সলিউশন করিয়ে দিতে, যার থেকে তোমরা এর ভিতর থেকে কমন পাবে। কমন পাওয়া মিন্স কি? প্যাটার্ন তোমরা সেম পাবে, হয়তো ডিজিট আলাদা হতে পারে। এখানে দেখা গেলো কোশ্চেন বলেছে এর ক্ষুদ্রতম কোনটি, পরীক্ষা আসলো বৃহত্তম কোনটি, কিন্তু প্রসেস তো এক, তাই না? তো কোশ্চেন নাম্বার 12 কি আছে দেখে নেব। এর ক্ষুদ্রতম কোনটি, মানে 5/6, 7/8, 11/12, 13/16 এর মধ্যে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কত? ছোট সংখ্যাটি কত? তো দেখো আমরা হর দেখতে পাচ্ছি 6, 8, 12, 16। এর যদি আমরা এলসিএম বের করে দিই তাহলে কি হবে? 6 × 8 × 12 × 16, এর এলসিএম কত হবে? এলসিএম হবে 48। তাহলে নিচের পোর্শনকে আমরা 48 করব। 48 করতে গেলে এটা আমাকে 8 দিয়ে গুণ করতে হবে, উপরেও আমাকে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি থাকছে? 5 8 40, 6 8 48। ঠিক আছে, এটা আমরা 6 দিয়ে গুণ করব, এটা আমরা 6 দিয়ে গুণ করব। 6 7 42, 6 8 48। এটা আমরা যদি 4 দিয়ে গুণ করব
4 11 44, 4 12 48, এটা আমরা 3 দিয়ে গুণ করব, উপরেও 3 দিয়ে গুণ করব, 3 13 39, তার মানে কত হচ্ছে 48। দেখো নিচের প্রত্যেকটা হর 1, তাই না? আবার দেখো লব দেখো একটা 40 42, এটা এই দেখো 44টাই সব থেকে বড়, যার লব বড় হর সমান আছে। আমরা যদি সিম্পলি তোমাদের বোঝানোর জন্য 1 2 3 4 5, এর নিচে প্রত্যেকটা 1 আছে, তাহলে আমরা কোন সংখ্যাটা বড় ইজিলি বলে দেবো সংখ্যাটি 5 বড়। সেম এখানে দেখো হর প্রত্যেকটি সমান আছে, তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে আমাদের বিগ। আর যদি বলতো স্মল সংখ্যাটি কোনটা, তাহলে দেখো 39, এটা হয়ে যেত স্মল। তার মানে অপশন হয়ে যাবে আমাদের 11/12। বুঝতে পারলাম কিভাবে করলাম? এই টাইপের কোশ্চেন যখনই আসবে তোমরা নিচের যে হরগুলো রয়েছে সেগুলো ইকুয়াল করে দেবে, এবং যার লব বড় থাকবে সেই অ্যান্সারটাই হবে সব থেকে বড়। যেটা দেখবে যদি স্মল বলে, তোমরা ইজিলি একবার শুধু বের করতে পারলে স্মল কোনটা বিগ কোনটা তোমরা ইজিলি ক্যালকুলেট করে করতে পারবে। আমার মনে হয় এই কোশ্চেনে তোমাদের আর কোনো ডাউট নেই। পরের কোশ্চেনে চলে যাবো। কোশ্চেন নাম্বার 13 আমাদের কি আছে দেখে নেব। 13 কোশ্চেন কি বলেছে, এ এবং বি এর আয়ের অনুপাত 5:4 ও তাদের খরচের অনুপাত 3:2। বছর শেষে তারা 800 টাকা করে জমালে এ এর আয় কত? তো এ এর আয়, এ এবং কি বলেছে বি আয়, ইনকাম। ইনকাম কি বলেছে 5:4, তার মানে আমরা জানি 5x 4x। এবার কি বলেছে খরচ, খরচ আমরা জানি এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার ই দিয়ে আমরা ডিনোট করছি। এক্স আমরা অলরেডি ধরে ফেলেছি তাই এক্স ধরবো না। 3 বলেছে তার এখানে 3y, আর কি বলেছে 2y। আমরা জানি জমালে মানে সেভিংস করলে, আমরা জানি ইনকাম থেকে যদি এক্সপেন্ডিচার বিয়োগ করে দিই তাহলে আমরা সেভিং পাবো। আয় বাংলায় লিখে দিই আয় থেকে খরচ, আর কি হলো সঞ্চয়। সঞ্চয় সঞ্চয় তোমার বানানটা তো মনে হয় ভুল আছে, এটা তোমরা অ্যাডজাস্ট করে নেবো এইটা, ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি সেভিংস বার করি, সেভিংস দেখো বোধ কেসে কত টাকা করে জমা করছে, 800 টাকা করে জমা করেছে, তার মানে এটা মাইনাস করে দেবো, এটা মাইনাস করে দেবো, তাহলে কত 800। এইটুকু আমরা বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, 5x ছিল এর আয় এবং এর খরচ 3y, এটাকে যদি আমরা মাইনাস করে দিই তার মানে কি আয়ের থেকে যদি আমরা ব্যয় বিয়োগ করে দিই তাহলে আমরা সঞ্চয় পেয়ে যাব। সিম্পলি এটাকে আমরা ইকুয়েশন ফরম্যাটে লিখবো। ইকুয়েশন ফরম্যাটে কিভাবে লিখবো, 5x বিয়োগ 3y ইজ ইকুয়াল টু 800, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। নেক্সট কি বলেছে 4x বিয়োগ 2y, কি বলেছে এই কেসেও 800। এখান থেকে আমরা x এবং y এর মান বের করতে হবে, ঠিক আছে? কি বলেছে এ এর আয়, এ এর আয় কত জানি 5x, তাহলে বের করতে হবে 5x এর মান বের করতে হবে, তার মানে এখান থেকে 5 আমরা জানি, শুধু x এর মান বের করা লাগবে। তার মানে y-টাকে আমাদের অমিট করতে হবে। অমিট করতে গেলে যদি আমরা y-টাকে ইকুয়াল করতে চাই তাহলে উপরেরটাকে আমরা 2, নিচেরটাকে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে কি থাকছে 5 দুগুণী 10x বিয়োগ 3 দুগুণী 6y, 8 দুগুণী 1600, 3 8 2400 বিয়োগ 6y, তবে 3 4 12x বিয়োগ করছি মাইনাস প্লাস মাইনাস, এটা ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস 2x ইজ ইকুয়াল টু মাইনাস 800, এটা কাটবে, তার মানে এখান থেকে আমরা x কি পাচ্ছি, x পাচ্ছি আমরা 400। আমাদের কি বার করতে হবে 5x বার করতে হবে, 5 ইন্টু 400, তাহলে কত থাকে 4 5 20। তার মানে এ এর আয় কত হবে, এ এর ইনকাম হবে 2000 টাকা। তার মানে অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। এখান থেকে যদি জিজ্ঞাসা করতো আমরা সবকিছুই বার করতে পারি। এখানে যদি বলতো বি এর খরচ কত, তাহলে আমরা 2y এর মান বের করতাম, ঠিক আছে? আর যদি বলতো বি এর ইনকাম কত, তাহলে বি এর 4x বার করতাম, ঠিক আছে? সব x আর y মান বের করতে বলে আমরা কোশ্চেনের এমন কিছু নেই যে আমরা বার করতে পারবো না। যদি বলতো যে এ এবং বি এর আয়ের যোগফল কত, তাহলে 5 আর 4 9, 9 ইন্টু 4 নং 3600 টাকা আমাদের অ্যান্সার হয়ে যেত, ঠিক আছে? বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। কোশ্চেন নাম্বার 14 কি আছে দেখে নেবো আমরা। 14 একটা পার্টনারশিপের অঙ্ক বলেছে। তো কি বলেছে আমরা দেখে নেবো। এ বি এবং সি একটি ব্যবসা শুরু করলো।
এ 2000 টাকা এক বছর পর বি প্রথমে, এখানে একটু ভুল আছে, তোমরা অ্যাডজাস্ট করে নেবে, বি প্রথমে 3000 টাকা দিল, 4 মাস পর ওই টাকা বাড়িয়ে 4000 টাকা করে দিল। ও সি প্রথমে 4000 টাকা দিল ও 9 মাস পরে 1000 টাকা তুলে নিল। বছর শেষে 8475 টাকা লাভ হলে সি এর লাভ কত? তো এই কোশ্চেন করার আগে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে অনুপাতে ব্যবসায় আমরা টাকা লাগাবো বা ইনভেস্ট করব, সেই অনুপাতেই কিন্তু আমাদের লাভ্যাংশ পাবো। তার মানেটা কি? দেখা গেল আমরা দুই বন্ধু আছি, এ এবং বি। এ 2000 টাকা লাগালো, বি 4000 টাকা লাগালো। এ 5 মাসের জন্য খাটিয়েছে, বি 6 মাসের জন্য খাটিয়েছে। তার মানে কি, এ 2000 টাকা যেহেতু বলেছি, ঠিক আছে, এ কে যদি আমরা এ যদি বলেছি, এ বি এ কে বলেছি 2000 টাকা রেখেছে, এ 4000 টাকা রেখেছে, এ 5 মাসের জন্য রেখেছে, 6 মাসের জন্য রেখেছে। তাহলে এর অনুপাত কত হবে? টোটাল অনুপাত 5 দুগুণী 10, 0 0 0, 4 ছক 24, 0 0 0। ঠিক আছে, এই তিনটে শূন্য কাটবে, 5:12। এই যে এইটা হলো তাদের ইনভেস্টমেন্টের অনুপাত। ঠিক আছে, বা আমরা যেটা ব্যবসায় করছি সেই ব্যবসায়িক অনুপাত। যখন আমাদের লাভ হবে তখনও কিন্তু আমরা এই অনুপাতেই কিন্তু আমরা ডিস্ট্রিবিউট করব। তো বুঝতে পারলাম আমি তোমাদের কি বলেছি, সেটাই আমরা এখানে ইউজ করব। তো কি বলেছে? 3 বন্ধু বলেছে বা 3 জন ব্যবসা বলেছে। কি বলেছে? এ, বি এবং সি। কি বলেছে? এ 2000 টাকা এক বছর পর। ঠিক আছে, মানে এ 2000 টাকা বলেছে, এর কোনো বলেনি। তার মানে এ 2000 টাকা কত দিনের জন্য রেখেছে? 12 মাসের জন্য রেখেছে। কি বলেছে নেক্সট? বি প্রথমে 3000 টাকা দিল। বি প্রথমে কত দিয়েছে? 3000 টাকা। 4 মাস পরে ওই টাকা বাড়িয়ে 4000 টাকা করে দিল। মানে 4 মাস পর, মানে 4 মাস 3000 টাকা করে খেটেছে, প্লাস 4000 টাকা রেখেছে, 1000 টাকা বাড়ি দিয়েছে। সেটা ক মাস চলেছে? এক বছরের 4 মাস হয়ে গেছে। তাহলে বাকি থাকলো কত? 8 মাস। 8 মাস কেটেছে। এবং সি কি বলেছে? সি প্রথমে 4000 টাকা দিল, 4000 টাকা দিল। ও 9 মাস পরে, 9 মাস তার মানে 4000 টাকা খাটিয়েছে। কি বলেছে? 9 মাস পরে 1000 টাকা তুলে নিল। 4000 ছিল, 1000 তুলে নিল কত? মানে 3000। এই 3000 টা ক মাস খেটেছে? 9 মাস অলরেডি খেটে ফেলেছে। তার মানে আর বাকি থাকছে কত? 12 থেকে 3 মাস। তার মানে 3 হয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি, 12 দুগুণী 24, 24,000। এটা আমরা অনুপাত বের করবো। 3 4 12, 12,000 প্লাস 4 8 32, 4 9 36, 3 3 9। তো এখান থেকে আমরা যদি অনুপাত পাই 24,000 ইস্টু 44,000, আর কি আছে? 45,000। এই 3টে শূন্য, এই 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে গেল। তাহলে আমাদের ফাইনাল অনুপাত দাঁড়ালো 24 ইন্টু 44 ইন্টু 45। ঠিক আছে, আমাদের কি বলেছে? সি এর লাভ বের করতে বলেছে। তার মানে এটা হয়ে গেল আমাদের ইনভেস্টমেন্টের অনুপাত। আমরা যখন লাভ পাবো তখনও এই অনুপাতেই আমরা পাবো। তো কি বলেছে? সি কত লাভ হবে? সি এর লাভ হবে সি 45। আমরা জানি কিভাবে বের করতে হবে। 45 আর 3টে যদি যোগ করি, 5 আর 4 9, 4 13 3, হয় থাকবে 1, 4 আর 2 6, আর 4 10 11। এটা কত ছিল? 8475। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত থাকবে? তোমরা একটা ক্যালকুলেশন করে নেবে। আর এটা যদি করি সিম্পলি, এটা যদি কাটি 75 হবে, তোমরা একটু করে নেবে। আর এটা যদি এটা গুণ করি তাহলে কত থাকছে? 3375। 3375 হয়ে যাবে আমাদের বন্ধুরা অ্যান্সার। বুঝতে পারলাম? তার মানে এই অঙ্কটার মধ্যে আমি তোমাদের কি বোঝাতে চাইছি, যে আমি বিজনেস করার সময় ইনভেস্টমেন্ট যে অনুপাতে হবে, প্রফিটে কিন্তু আমরা সেই অনুপাতেই পাবো। আমরা যদি ইনভেস্টমেন্ট 10 টাকা করে নিয়োগ করি 4 মাস করে, কেউ 2 মাস পরে, তার যখন ইনভেস্টমেন্ট রেটিও হবে, সেখানে সে কত মাসের জন্য ইনভেস্টমেন্ট করেছে এবং কত টাকা সে ইনভেস্ট করেছে। বুঝতে পারলাম? পরের কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার 15 আমাদের কি আছে? কি বলেছে? একটি ব্যাগে, এখানে একটু ভুল আছে, তোমরা একটা স্পেলিং করে নেবে। ব্যাগে 1 টাকা 25 পয়সা ও 50 পয়সা 3:4:5 অনুপাতে আছে। যদি ওই ব্যাগে মোট 325 টাকা থাকে তবে 1 টাকার মুদ্রা কতগুলি ছিল? সরি বন্ধুরা,
তো কি বলেছে, মোট 325 টাকা আছে, এবং কি বলেছে মুদ্রানুপাত 3:4:5। তার মানে কি, যদি আমরা তিনটে ধরি, তিনটে 1 টাকা আছে, চারটে 25 পয়সা আছে, এবং 5টা কি আছে, 50 পয়সা আছে। তো টোটাল কত পয়সা আছে? 1 টাকা মানে 3টা 1 টাকা মানে 3 টাকা, 3 টাকা মানে 300 পয়সা। চারটে 25 পয়সা আছে, তার মানে কি 100 পয়সা আছে, 4 25 100। আর 50 পয়সা রয়েছে 5টা, তার মানে 5 5 কত, 25। এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি হবে, এই একটা শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য কাটবে, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 দুগুণী 10, 5 5 25। ঠিক আছে, এটা গেল আমাদের পয়সার অনুপাত। আর এখানে দেখো কি দেওয়া রয়েছে, আমাদের টাকার অনুপাত। তো টাকাকে আমরা পয়সা করে নিতে পারি, পরে তাহলে আমাদের পয়সায় চলে আসতে হবে। তো এটা 1 টাকা, আর এটা কত, 25, এটা 50। এটা অনুপাত হয়ে গেল। আমাদের কি বার করতে বলেছে, 1 টাকা। 6 × 7 5 12, 7 6 13, কি বলেছে 3 2 5, কি বলেছে 13, 13 দুগুণী 26, 5 13 65, 6 25 150। তার মানে 1 টাকা কতগুলো রয়েছে, 150টি রয়েছে আমাদের 1 টাকা। বুঝতে পারলাম? আমি কোশ্চেনটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে কি বলেছে, অনুপাত দেওয়া রয়েছে 3:4:5, এবং ব্যাগে 325 টাকা রয়েছে। তো এই 325 টাকা 3:4:5 মানে এটা অনুপাত দেওয়া রয়েছে, মানে সংখ্যার অনুপাত, মানে 1 টাকা রয়েছে 3টে, 25 পয়সা রয়েছে 4টে, 50 পয়সা রয়েছে 5টা, ওই অনুপাতে রয়েছে। সেখান থেকে আমরা কি করলাম, একই ইউনিটে নিয়ে গেলাম। 1 ইউনিট মানে আমরা পয়সাতে নিয়ে গেলাম, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 3 যেহেতু 1 টাকা রয়েছে, তার মানে 300 পয়সা রয়েছে। 4 যেহেতু রয়েছে 25 পয়সা, মানে 4 25 100 পয়সা রয়েছে, এবং 50 পয়সা রয়েছে 5টা, তার মানে কত, 5 5 25। এখান থেকে আমরা অনুপাত বের করে নিলাম, 1 টাকা 25 পয়সা এবং 50 পয়সা কতগুলো করে আছে। বুঝতে পারলাম? ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, আমার মনে হয় তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবং তারপরেও যদি তোমাদের কোথাও যদি কত অসুবিধা হয়ে থাকে, তো অবশ্যই তোমরা কমেন্ট করো। আমি নিশ্চয়ই এই ব্যাপারে আরো একটা এক্সট্রা ক্লাস নিয়ে তোমাদের ডিটেলসে আমি আলোচনা করব। পরের কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 16 আমাদের কি আছে, সরি বন্ধুরা, একটি গাড়ির বর্তমান মূল্য, এখানে একটা রেফ হবে, একটি গাড়ির বর্তমান মূল্য 3 লাখ টাকা। প্রথম বছরে 10%, সেকেন্ড বছরে 8% ও থার্ড বছরে 5% কমে। 3 বছর পর গাড়িটির দাম কত হবে? তো শুরুতে কত ছিল, শুরুতে ছিল 3 লাখ 0 0 1 2 3। প্রথম বছরে কত কমছে, 10% কমছে, তার মানে কত, 90/100। পরের বছরে কত কমছে, 8%, মানে কত, 100 থেকে 8 বাদলে 92/100। পরের ক্ষেত্রে 5% কমছে, তার মানে 95/100। তো 3টে 2 5টা, 2 2 4 রাখে 5, এই 0 কাটবে, তার মানে কি থাকছে, 3 নং 27, 92 × 95। ঠিক আছে, এটা তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে, এটা আমি তোমাদের ক্যালকুলেশন করলাম না। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, 235,980। এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এবার যদি এখানে এরকমও বলতো, একটি বাড়ি কিনেছে 3 লাখ টাকা দিয়ে, সেটা প্রত্যেক বছরে 10% করে, সেকেন্ড বছরে 8%, থার্ড বছরে 5% করে যদি বাড়তো, তাহলে কত হতো? সেই কেসের ক্ষেত্রে আমরা কি করতাম, সেই কেসে 3তে রয়েছে, তার মানে কত, 110/100, এইভাবে করতাম। 8% বেড়েছে, তার মানে 108/100, 5% বেড়েছে, তার মানে 105/100, এইভাবে আমরা করতাম যদি বাড়তো। এখানে কি বলেছে, কমে, যার দরুন এখানে আমরা মাইনাস করেছি। বুঝতে পারলাম? তোমরা যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে আমাদের। কোশ্চেন নাম্বার 17 কি আছে, সরি বন্ধুরা, একটি ট্রেন 300 কিমি সমগতিতে অতিক্রম করে। ট্রেনের গতি 5 কিলোমিটার/আওয়ার বেশি হলে তার অতিক্রম করতে 2 ঘন্টা কম সময় লাগতো। ট্রেনটির বেগ কত? তো
তো সিম্পলি আমরা যদি ট্রেনটির বেগ ধরে নিই, বেগ স্পিড ভি যদি আমরা এক্স ধরে নিই, তাহলে কি বলছে, প্রথমে 300 কিলোমিটার গেছে এক্স কিলোমিটার বেগে, পরে কি বলেছে, পরে বলেছে আবার 300 কিলোমিটার গেছে, কিন্তু কি বলেছে 5 কিলোমিটার বেড়ে গেছে, তার মানে কি এক্স প্লাস 5, যার দরুন তার 2 ঘন্টা কম সময় লেগেছে, তার মানে এটা মাইনাস এটা হয়ে যাবে। ঠিক আছে, এক্স মান কম, বড় সংখ্যা আছে, তার মানে 2 হয়ে যাবে। বুঝতে পারলাম, এটা বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, এটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমরা গতিবেগ কত ধরেছি, এক্স কিলোমিটার পার আওয়ার ধরেছি, 300 কিলোমিটার বেগে যাচ্ছে এক্স, 300 কিলোমিটার যাচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার, তার মানে কত ঘন্টা টাইম লাগছে। সাপোজ ধরো এখানে পি ঘন্টা, প্রথম কেসে আমাদের পি ঘন্টা টাইম লাগলো, এটা আমাদের পি কেসে পি টাইম লাগলো, এবং সেকেন্ড কেসে কিউ টাইম লাগলো, দুটোই তো ঘন্টা, সেখান থেকে আমরা মাইনাস করে 2 করেছি। ঠিক আছে, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, 300টা আমরা কমন নিয়ে নেবো, তাহলে কি থাকছে, লসও করে দেবো এক্স, এক্স প্লাস 5, তাহলে কি থাকছে এক্স প্লাস 5 বিয়োগ এক্স সমান সমান 2। এই এক্স কাটবে, এই 2 দিয়ে যদি এটা কাটি, 15 দুগুণী 30, তাহলে কি আসছে এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 5 15 75 750। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছ একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এসছে, এটা আমরা সলিউশন করব। তো আমরা কিভাবে করব, এক্স স্কোয়ার প্লাস 5x বিয়োগ 750। তো এটা আমরা ভাঙবো কি করে, 30 আর 25, এক্স স্কোয়ার প্লাস 30x বিয়োগ 25x বিয়োগ 750, এইখান থেকে করি সাইডে। ঠিক আছে, তো x কমন নিচ্ছি, তাহলে কি থাকছে x প্লাস 30 মাইনাস 25 কমন নিচ্ছি, তাহলে কি থাকছে x প্লাস 30 সমান সমান 0। তো এখান থেকে দেখো x প্লাস 30 পেলাম একটা, x মাইনাস 25 পেলাম, ইজ ইকুয়াল টু 0। x এর মান গতিবেগ কখনো মাইনাস হবে না, তার মানে x ইজ ইকুয়াল টু মাইনাস 30, এটা হবে না, তার মানে x এর মান কত হবে, x এর মান হবে 25 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারলাম, অপশন নাম্বার বি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, শুধু একটু বোঝার ব্যাপার ছিল, বাকি কোশ্চেনে কিছুই ছিল না। বলেছে ট্রেনটির বেগ কত, এখানে যদি ঘুরিয়ে বলতো যে ট্রেনটি 5 কিলোমিটার বেড়ে যাওয়ার জন্য তার গতিবেগ কত হতো, তখন এটা আমরা বের করে নিতাম 25 প্লাস 5, তখন হয়ে যেত 30 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারলাম, এখানে দেখো একটা অপশনও দেওয়া রয়েছে, এরটা অনেকের সময় ভুল করে অপশন এতে মার্ক করে আসতে পারো, তো খুব সাবধান, কোশ্চেন পড়ার সময় লাস্টে একবার দেখে নেবে কি অ্যান্সার ওরা বের করতে বলেছে। পরের কোশ্চেনটা দেখে নেবো, কোশ্চেন নাম্বার 18 আমাদের কি বলছে। 18 কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। কি বলেছে, কোনো মূলধন 2 বছরে বেড়ে জটিল সুদ 410 টাকা ও সরল সুদ 400 টাকা হলে সুদের হার কত। তো আমরা এটা সিম্পলি আমরা সূত্র দিয়ে করব, সূত্রটা আমরা আগে ড্রাইভ করে নেবো কিভাবে হবে। আমরা জানি এসআই, এসআই মানে আমরা কি জানি, পি টি আর বাই 100, তাই তো। এখানে কি বলেছে, আমরা পি এর মান জানি না, দেখো আর এর মান সরি টি এর মান জানি, টি এখানে কত বলেছে, টি বলেছে 2 বছর, তাহলে এখান থেকে আমরা বার করতে পারি 2 পি আর বাই 100। কি বলেছে সিআই, সিআই কি জানি, অ্যামাউন্ট বিয়োগ প্রিন্সিপাল, অ্যামাউন্টটা কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100। ঠিক আছে, আর হচ্ছে রেট সমান, এটাও আর এটাও আর, ক্যাপিটালে দিয়ে দিই 2 বিয়োগ 5। ঠিক আছে, এটা আমরা জানি। আমরা এখানে সিআই বাই এসআই বার করব। সিআই মানে কি, পি 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার বিয়োগ পি। ঠিক আছে, আর এখানে দেখো আমরা বের করে নিয়েছি 2 পি আর ডিভাইডেড বাই 100। ঠিক আছে, দেখো সিআই এর মান কত বলেছে 410, 410 আমরা লিখে নেব, নিচে কি বলেছে 400, আর উপরেরটা আমরা সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে যদি পিটা আমরা কমন নিয়ে নিই, তাহলে থাকছে কি 100 প্লাস আর তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 100 ইন্টু 100 মাইনাস 1, তাই তো 2 পি আর বাই 100। দেখো এই পি কাটবে,
এই শূন্য কাটবে, তাহলে কত থাকছে 41/40 100 প্লাস আর তার a স্কোয়ার মাইনাস 100 ডিভাইডেড বাই 2r, সরি এটা হবে না, এটা হবে 100 ইন্টু 100, তারপর ডিভাইডেড হবে 2r/100। দেখো এই 100 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা এইখান থেকে আমরা কি বার করতে পারছি, 41/40, উপরের সংখ্যাটা আমরা স্কোয়ারের ফরম্যাটটাকে ভেঙে দেবো, কি থাকছে 100 স্কোয়ার মানে কি 10,000 প্লাস 2 ইন্টু a ইন্টু b 200 আর প্লাস আর স্কোয়ার মাইনাস কত থাকছে 1 1 2 3 4, ঠিক আছে, ডিভাইডেড বাই 100 আছে ইন্টু 2r। দেখো এইটা কাটবে, ঠিক আছে, এটা যদি এটা কাটি তাহলে হচ্ছে কত 20, তাই তো। আর উপরে কি থাকছে 41/20, উপরে থাকছে কত, আর যদি কমন নিয়ে নি 200 প্লাস আর ডিভাইডেড বাই আর, দেখো এই আর ক্যান্সেল হয়ে গেল, তাই তো। তাহলে কি থাকছে, আর এখানে তো একটা 100 আছে, 100 তো একটা আছে, এটা যদি এটা কাটে দিই তাহলে দেখো তো 5, তাহলে 5 4 5 20 200 প্লাস আর, তার মানে এখান থেকে আমরা আর এর মান কত পেয়ে গেলাম, আর এর মান ইজ ইকুয়াল টু 5, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে আর ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাবে 5%। বুঝতে পারলাম, অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। এটা একটু কঠিন অঙ্ক ছিল, বা তোমরা যারা প্র্যাকটিস করোনি বা যারা একটু ডিটেলসে প্র্যাকটিস করেছো তারাই পারবে। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। আমার মনে হয় তোমাদের কোনো ডাউট নেই, যদি ডাউট থেকে থাকে একটু ক্যালকুলেশন তোমরা করে নেবে, একটু রিমাইন্ড করে দেখে নেবে, আর তারপরেও যদি তোমাদের এই টাইপের কোশ্চেন নিয়ে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 19 আমাদের কি আছে। 19 কি বলেছে, একটি 280 মিটার লম্বা ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায়, 220 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে। আমি তোমাদের আগেও বলে দিয়েছি, যখন একটি ট্রেন একটি গাছ, একটি মানুষ, একটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করবে, তার মানে কি ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। আবার একটি ট্রেন যখন ব্রিজ, টানেল, প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তখন ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনটির দৈর্ঘ্য অতিক্রম করবে প্ল্যাটফর্মটিকে অতিক্রম করার জন্য। তো এখানে কি বলেছে, একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে বলেছে, এবং প্ল্যাটফর্মটি কত বলেছে 220 মিটার লম্বা, ঠিক আছে। তাহলে ট্রেনটিকে যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হয় তাহলে তার কত দূরত্ব অতিক্রম করতে হবে 220, আর ট্রেনটির দৈর্ঘ্য কত বলেছে 280, তাহলে টোটাল কত হবে 500 মিটার অতিক্রম করতে হবে। 500 মিটার ট্রেনটিকে অতিক্রম করতে হবে। ট্রেনের গতিবেগ কত 60 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে নিই তাহলে কি হবে 60 মিটার পার সেকেন্ড নিলে যদি 5/18 দিয়ে ভাগ করতে হবে আমাদের। তো কত টাইম লাগবে, টোটাল দৈর্ঘ্য 500, আর 1 সেকেন্ডে যাচ্ছে কত ট্রেনের 60 ইন্টু 5, 18 নিচে আছে উপরে চলে যাবে, এটা কাটবে, 6 দিয়ে কাটলে 3 6 18, 5 দিয়ে কাটলে 5 10 কে 50, তার মানে 3 10 কে 30 সেকেন্ড। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলাম। ঠিক আছে, আমরা ট্রেনটির গতিবেগ বার করে নিয়েছি 60 কিলোমিটার মিটার পার সেকেন্ডে বার করে নিয়েছি, ঠিক আছে, এবং আমাদের টোটাল দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমাদের অতিক্রম করতে হবে যদি প্ল্যাটফর্মটিকে ট্রেন অতিক্রম করে। তো সেখান থেকে আমরা ডিভাইডেড করে দিয়ে আমরা 30 সেকেন্ড পেয়ে গেলাম। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা নতুন চ্যানেলে এসছো তারা সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমরা যখন আমরা নিউ ভিডিও আপলোড করবো তার তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, এবং এক্সামের দিক থেকে তোমাদের খুবই হেল্পফুল হবে। এর সঙ্গে সঙ্গে আমরা গ্রুপ ডির সলিউশন সেটও করাচ্ছি, সেখানে অনেকগুলো সেট আমাদের সলিউশন করানো হয়ে গেছে।
তোমরা যদি অনেকেই আছো যারা গ্রুপ ডির ফর্ম ফিল আপও করেছো, তোমরা দেখে নিতে পারো যে গ্রুপ ডিতে কেমন কোশ্চেন আসছে বা তোমরা কেমন কি অ্যান্সার করতে পারছো। আমার মনে হয় সলিউশন দেখলে তোমাদের খুবই হেল্পফুল হবে, তোমরা অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে আমাদের। পরের কোশ্চেন বলেছে একটি বস্তু মোট 500 কিলোমিটার দূরত্ব প্রথমে 300 কিলোমিটার যায় 6 আওয়ারে ও পরে 200 কিলোমিটার যায় 10 আওয়ারে, তাহলে বস্তুর গড় বেগ কত? প্রথমে কি বলেছে, 6 ঘন্টায় বলেছে কত, 300 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে, 50 কিলোমিটার। সেকেন্ড কেসে 10 ঘন্টায় যাচ্ছে কত, 200 কিলোমিটার, 1 ঘন্টায় যাচ্ছে কত, 20 কিলোমিটার। 1 ঘন্টা যাচ্ছে 50, 1 ঘন্টা যাচ্ছে 20, তার মানে 2 ঘন্টায় কত যাচ্ছে, 70 কিলোমিটার। 1 ঘন্টায় কত যাবে, 35 কিলোমিটার। এটাই হয়ে যাবে আমাদের বন্ধুরা গড়। বুঝতে পারলাম? ঠিক আছে, যখন এই টাইপের কোশ্চেন থাকবে আমরা ইন্ডিভিজুয়ালি বের করে নেবো 1 ঘন্টায় কতটুকু যাচ্ছে, এবং দুটো যখন এক ঘন্টায় বের করে নিলাম সেটা আবার এক ঘন্টায় আমাদের বের করতে হবে। গড় বের করা মানে আমাদের 1 ঘন্টায় বের করতে হবে। বুঝতে পারলাম? বুঝতে না পারলে একটু রিমাইন্ড করে দেখে নেবে। পরের কোশ্চেনটা দেখে নেবো। আর তোমরা যদি পিডিএফটি কালেক্ট করতে চাও, আমাদের ম্যাথস বাই প্রসেনজিৎ যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমরা পিডিএফটি কালেক্ট করতে পারবে এবং নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারবে। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেই ফেসবুক গ্রুপের অ্যাড্রেসটা দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ফেসবুক গ্রুপের সঙ্গে তোমরা যুক্ত হতে পারো। সেখানে বিভিন্ন টাইম এক্সামের নোটিফিকেশন, কোশ্চেন আমি আপডেট দিয়ে থাকি, এবং তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই রেলিভেন্ট জিনিস, তোমরা খুবই হেল্পফুল পাবে। কি বলেছে, একটি ট্রেন 165 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে 18 সেকেন্ড ও 120 মিটারের এখানে একটু ভুল আছে, মিটারের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড নেয়, ট্রেনটির বেগ কত? তো কি বলেছে, ট্রেনটির কত বেগে যাচ্ছে। আমরা জানি একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তার মানে কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 165 মিটার, কত যাচ্ছে, 18 সেকেন্ডে। সেম ক্ষেত্রে অন্য একটি প্ল্যাটফর্ম ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 120, সেটা যাচ্ছে কত, 15 সেকেন্ডে। এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে কি থাকছে, এটা কেটে যাচ্ছে 5, 4, তার মানে 45 মিটার যাচ্ছে কত, 3 সেকেন্ডে। তার মানে 1 সেকেন্ডে কত যাচ্ছে, 15 মিটার। এবার আমরা দুটোর মধ্যে একটা থেকে বের করি। আমরা যদি 15 সেকেন্ডে কত যাচ্ছে, 15 সেকেন্ডে, তার মানে 15 ইন্টু 15, তার মানে কত হচ্ছে, 225। এখান থেকে যদি বলতো, এখানে কি বলেছে, ট্রেনের বেগ বার করতে বলেছে। যদি বলতো ট্রেনের দৈর্ঘ্য কত, তাহলে 15 সেকেন্ডে কত যাচ্ছে, 120 মিটার প্লাস 10, আবার এখানে দেখাচ্ছে 225 মিটার থেকে 120 মিটার আমরা বাদ দিয়ে দেবো, তাহলে কত হচ্ছে, 105। এটা হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে, আর আমাদের কি বার করতে বলেছে, ট্রেনের বেগ বার করতে বলেছে। ট্রেনের বেগ কি আমরা পেয়েছি, 1 সেকেন্ডে 15 মিটার। ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা উপরে 18, নিচে 5, 5 দিয়ে কাটলে 3, 3 18, 54 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে যাবে আমাদের ট্রেনের বেগ, অপশন নাম্বার বি। ঠিক আছে, যদি বলতো ট্রেনের দৈর্ঘ্য কত, তাহলে এখান থেকে আমরা বের করে নিয়েছি। ঠিক আছে, এবার 18 দিয়ে কেন গুণ করলাম, তোমরা যারা একটু বেসিক জানো, আমরা যখন ট্রেনের স্পিডকে মিটার পার সেকেন্ডে আমরা কনভার্ট করব, তখন 5/18 দিয়ে গুণ করব। যখন মিটার পার সেকেন্ড রয়েছে সেটাকে যখন আমরা কিলোমিটার পার আওয়ারে নির্ণয় করব, তখন 18/5 দিয়ে আমাদের গুণ করতে হবে। বুঝতে পারলাম? বুঝতে না পারলে একটু রিমাইন্ড করে অবশ্যই তোমরা দেখে নেবে। পরের কোশ্চেন কি আছে দেখে নেবো আমাদের। কোশ্চেন নাম্বার 22 কি আছে, আজ বরুণের জন্মদিন। আজ থেকে 12 বছর আগে তার যা বয়স ছিল ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পর। বরুণ এর এখন বয়স কত? বরুণের এখন বয়স কত? আমরা যদি ধরি বরুণের বয়স কত এখন, এক্স। কি বলেছে, আজ থেকে 12 বছর আগে, তার মানে কত, এক্স বিয়োগ 12। 12 বছর আগে তার যা বয়স ছিল ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পরে, মানে এর ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পরে। আজকের বয়স এক্স প্লাস 1, আজ থেকে 1 বছর পরে দ্বিগুণ বয়স হবে। বুঝতে পারলাম? এই জায়গাটা আমি আরেকবার বুঝিয়ে দিই, তারপর আমরা তোমার ক্যালকুলেশন করব। আমরা কি ধরে নিয়েছি, এক্স এর এখন বয়স, বরুণের এখন বয়স এক্স বছর,
আজ থেকে 12 বছর আগে, তার মানে কি এক্স মাইনাস 12, 12 বছর আগে তার ঠিক তার বয়স ছিল ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পরে। তার মানে কি 12 বছর আগে যে বয়সটা ছিল সেই বয়সটা এখনকার বয়স থেকে দ্বিগুণ হবে আজ থেকে 1 বছর পরে। তো এখান থেকে আমরা যদি দেখে নিই 2x, 12 দুগুণী 24, কি আছে x প্লাস 1, এক্সটাকে এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে x, 24টাকে ওইদিকে নিয়ে হয়ে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে কি হবে 25। তার মানে এখন বরুণের বয়স কত? 25 বছর। অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ কি আমি তোমাদের একটা কোশ্চেনকে বিভিন্নভাবে দেখাচ্ছি কিভাবে আসতে পারে বা কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। দেখা গেল এক্সামে সেম কোশ্চেনই আসবে, শুধু বরুণের জায়গায় অমিত লেখা রয়েছে, ঠিক আছে। এবার দ্বিগুণের জায়গায় 3 গুণ দেওয়া রয়েছে, 1 বছরের জায়গায় 2 বছর বলেছে, ঠিক আছে। 12 বছরের জায়গায় বলে দিল 10 বছর, এটাই শুধু চেঞ্জ হবে, বাট প্যাটার্ন কিন্তু তোমাদের একই থাকবে, ঠিক আছে। সেই জন্যই এই 1000 কোশ্চেনের সিরিজটা চালানো। এই 1000 কোশ্চেন সিরিজের মাধ্যমে আমি সমস্ত চ্যাপ্টারগুলো কভার করেছি, কি কিভাবে আসতে পারে বা কিভাবে কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, এবং তাছাড়াও একটা একটা কোশ্চেনের থেকে সেটাকে আমরা কিভাবে এক্সামিনার ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করতে হবে সেটাও আমরা ডিসকাস করছি। তো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে রাখবে। পরের কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 23 কি আছে? 301 থেকে 400 এর মধ্যে ছোট সংখ্যা বের করো যেটা 6, 9 অথবা 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। তো কি আছে, কি বলেছে? 6, 9, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তোমরা এটা যদি এলসিএম করে নি, এলসিএম নেবে 3 দিয়ে করে নি, 3 গুণি 6, 3 3 9, 3 5 15। তো এলসিএম কত আসছে আমাদের? এলসিএম 15, 15 দুগুণে 30, 3 5 90, 90 কে প্লাস 3, ঠিক আছে। 90 হয়ে গেল, ঠিক আছে। 90 হয়ে যাবে। আমাদের সংখ্যাটা কত হবে? সংখ্যাটা নাম্বারটা কত হবে? 90 কে প্লাস 3। আমাদের কি বলেছে? 301 থেকে 400। আমরা যদি কে এর মান যদি 4 ধরি, কি থাকছে? 4 নং 36 প্লাস 3, তাহলে কত? 363। এটাই হয়ে যাবে বন্ধুরা আনসার। যদি 5 করি, 5 নং 45, 450 চলে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কোন সংখ্যা থাকবে? 300 থেকে 400 মধ্যে 366 সংখ্যাটা হচ্ছে 6, 9 এবং 15 দিয়ে যদি ভাগ করি প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। বুঝতে পারলাম আমরা কিভাবে বার করলাম, ঠিক আছে। তোমরা যদি বুঝতে না পারে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, আমাদের মনে হয় সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর কোশ্চেনের লেভেল কেমন আছে অবশ্যই তোমরা সেটা একটু আমাকে জানাবে, ঠিক আছে। তাহলে নেক্সট ভিডিও থেকে কোশ্চেনের লেভেল হয়তো একটু বাড়াবো বা একটু কমাবো, ঠিক আছে। আমি আমার মতো একটা স্ট্যান্ডার্ড লেভেলে তোমাদের করাচ্ছি। এবার তোমাদের যদি কোনো অভাব অভিযোগ থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, সেইটাও আমি কিওর করার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 24 কি আছে আমাদের? কোশ্চেন নাম্বার 24 কি বলেছে? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a প্লাস বি মাইনাস সি তার হোল কিউব প্লাস সি প্লাস এ মাইনাস বি তার হোল কিউব প্লাস বি প্লাস সি মাইনাস এ তার হোল কিউব সমান কত হবে? তো এই কোশ্চেন 2-3 ভাবে করা যায়, ঠিক আছে। তোমরা যদি ভাবো এখানে ভ্যালু পুটিং করতে, ভ্যালু পুটিং অনেকেই করতে পারো, কিন্তু আমরা যদি ভ্যালু পুটিং করি, যদি সিটাকে আমরা 0 করি, তাহলে দেখো এই অপশনটা আর এই অপশনটা এক হয়ে আসছে। তার মানে কি আমাদের সি কে আমরা ভ্যালু পুটিং করতে পারবো না। তোমরা দেখে নেবো কিভাবে করব। আমরা যদি ভ্যালু পুটিং করেই করব, কিন্তু আমরা কোথাও 0 ধরবো না। এ কে যদি আমরা 1 ধরি, বি কে যদি -2 ধরি, সি কে যদি আমরা 1 ধরি, দেখো আমরা কিন্তু এই কোশ্চেনকে কোনোভাবে আমরা ট্যাম্পার করিনি, আমরা জাস্ট মান ধরে নিয়েছি। দেখো এ আর সি যোগ করলে 2 আসছে এবং বি এর মান মাইনাস ধরেছি এবং 3টে যোগ করলে আমরা 0 আসছে। এই মানগুলো আমরা এই ইকুয়েশনে বসিয়ে দেব। প্রথমে কি বসাবো? এ এর মান 1, বি এর মান 2, সি এর মান 1 কিউব, সি এর মান 1 প্লাস এ এর মান 1 আর বি এর মান -2, তার মানে মাইনাস প্লাস প্লাস 2 কিউব, বি এর মান -2, সি এর মান +1, এর মান -1। দেখো এটা কাটবে, এটা কাটবে। -2 এর কিউব করলে -8 প্লাস 2 3 4, 4 এর কিউব করলে 64 আর 2 এর কিউব করলে 8, 64 থেকে 16 বাদ দিলে থাকছে 48।
তো আমাদের প্রথম থেকে 48 আসছে, এটা আসছে 1 -1 1। এটা কত আসছে? এটা দেখো 6 - 48 আসছে, মাইনাস আসছে, তার মানে এটা হবে না। এটা হবে কত? 1 - 8 + 1, এটা কত? -6 আসছে, এটাও হবে না। এটা বি এর মান মাইনাস চলে আসছে, তার মানে এটাও হবে না। আর যদি এটা মাইনাস বসাই, -24, এর মান কত? 1, বির মান কত? -2, সির মান কত? 1, তার মানে এটা যদি প্লাস করি 24 × 2 কত হচ্ছে? 48। তার মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? এটা ছিল আমাদের ভ্যালু পুটিং করে কোশ্চেন করাটা। এবার যদি তোমরা চাও তো আমি তোমাদের আরেকভাবে আমি সলিউশন করে দেবো, যেভাবে বেসিক মেথড তোমরা সলিউশন করো। ঠিক আছে? তো এটা তোমরা সবাই নোট ডাউন করে নিয়েছো, এটা আমি ইরেজ করে দিলাম। অন্য একটা তোমাদের সলিউশন দেখাই কিভাবে আমরা আরেকভাবে সলিউশন করতে পারবো। আমরা জানি a + b + c = যদি 0 হয় তাহলে কি হয়? a³ + b³ + c³ = 3abc। বুঝতে পারলাম? দেখো প্রথমে কি দেওয়া রয়েছে? a + b + c। এখানে দেখো a + b রয়েছে, তার মানে কি a + b, সিটাকে আমরা এইদিকে নিয়ে গেলাম, তারপরে কত? -c থাকছে। সেম ক্ষেত্রে c + a কে যদি আমরা লিখি, লিখবো -b, b + c কে যদি আমরা কি লিখি, লিখবো -a। এই মানগুলো আমরা বসিয়ে দেবো। a + b এর মান যদি বসাই, -2c তার কিউব প্লাস -2b তার কিউব প্লাস -2c তার কিউব। তাহলে কি হচ্ছে? -8c³ -8b³ -8c³ এখান থেকে যদি আমরা -8 কমন নিই তাহলে কি থাকছে? a³ + b³ + c³ -8 a + b + c³ মানে কি দেখো 3abc × 3abc, 3 24 abc। বুঝতে পারলাম? অপশন নাম্বার বি হয়ে গেল, ডি হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম আমরা কিভাবে করলাম। তোমরা যদি না বুঝতে পেরে থাকো, দুটো মেথডই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা যে কোনো একটা মেথড তোমরা ফলো করতে পারো। পরের কোশ্চেনটাকে দেখে নেব। আজকের এই কোশ্চেনটা হচ্ছে আজকে আমাদের সেশনের লাস্ট কোশ্চেন। 1000 কোশ্চেনের আমরা ফার্স্ট সেট লাস্ট কোশ্চেনটা আমরা দেখে নেব কি আছে। এক ব্যক্তি দুটি টেবিল 1260 টাকায় কেনেন। প্রথমটি তিনি 6% ক্ষতিতে এবং অপরটি 7.5% লাভ করেন। মোটের উপর কোনো লাভ বা ক্ষতি না হলে প্রতি টেবিল কেনা দাম কত? এই কোশ্চেনটা 2-3 ভাবে করা যায়। ঠিক আছে, আমি তোমাদের একদম সহজ প্রসেসে শিখিয়ে দেবো। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আমরা কি করব? বেসিক মেথড ইউজ করব। বেসিক না, আমরা শর্টকাট মেথড ইউজ করব। কি ইউজ করব? অ্যালিগেশন ইউজ করব। কি বলেছে? 6% ক্ষতি, তার মানে কি 6% ক্ষতি। পরেরটা কি বলছে? 7.5% লাভ। এবং ঠিক বলেছে টোটাল মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হবে না, তার মানে কি কোনো লাভ বা ক্ষতি হবে না মানে 0। তো এটা কি থাকছে? 7.5 আর এটা করতে হচ্ছে 6। দশমিক যদি তুলে দিই তাহলে এদিকে 0 হয়ে যাবে। 15 দিয়ে কাটলে 5 × 15 = 75, 15 দিয়ে কাটলে 4 × 15 = 60। তার মানে এক একটি টেবিলের দাম কত? 5:4 ইউনিট হচ্ছে দাম। তার মানে কি আছে? 5x 4x দুটো টেবিলের দাম হয়ে গেল। তার মানে কি 9x = 1260, x = 9 কে 9, 10 11 12 34, 4 নং 36 0। ঠিক আছে, তার মানে 5x 5 14 70, 4 5 56। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার 700 টাকা এবং 560 টাকা। বুঝতে পারলাম? এক ব্যক্তি 1260 টাকায় কেনেন। এখানে তোমরা ধরে নিতে পারো প্রথমটি x টাকা, পরেরটি 1260 বিয়োগ x। সেইভাবে করলে কোশ্চেন কিন্তু অনেক বড় হয়ে যাবে, আমাদের পরীক্ষায় কিন্তু অত টাইম পাওয়া যাবে না। সেই জন্য এই টাইপের কোশ্চেন আমরা অ্যালিগেশন মেথড ইউজ করলাম। কি বলেছে? একটা ক্ষতি দেওয়া বলেছে এবং অপরটি লাভ বলেছে এবং মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয়নি, তার মানে কি 0 ইকুয়াল হয়েছে লাভ বা ক্ষতি হয়নি।
এখান থেকে আমরা অ্যালিগেশন ইউজ করলাম, অ্যালিগেশন ইউজ করে আমরা দশমিক তুলে দিলাম, কাটাকাটি করলাম। এখান থেকে আমরা 5:4 অনুপাতটা পেলাম, এটা হচ্ছে আমাদের টেবিলের হচ্ছে মূল্যের অনুপাত। ঠিক আছে, টেবিল সিপি রেশিও, বুঝতে পারলাম। ঠিক আছে, এখান থেকে আমরা 5x + 9x ধরে নিয়েছি, দুটোর দাম 1260 টাকা বলেছে, এখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেট করে মান বের করতে পারলাম। তো এই ছিল আমাদের ফার্স্ট সেটের 25টি কোশ্চেনের সলিউশন। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, আর তোমরা পিডিএফটি কালেক্ট করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস বাই প্রসেনজিৎ, সেখান থেকে তোমরা পিডিএফটি কালেক্ট করে নিতে পারবে। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, এই বলে আজকে সেশন শেষ করছি। ধন্যবাদ।